স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। শ্রমিকরাও চাচ্ছে সমাধান হোক, তারাও চাচ্ছেন যাত্রীদের ভোগান্তি না হোক। অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সহ এবং আমাদের রেল এবং যারা ধর্মঘট ডেকেছেন তাদেরকেও সহ আপনারা একসাথে বসেন, দেখবেন এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য। যারা বাড়ি ফিরবেন বলে স্টেশনে এসেছিলেন তারা কি করবেন তার কুলকিনারা করতে পারছেন না। দাবি দাবা, শুধু দাবি দাবা আর দাবি দাবা। এখন আমরা সাধারণ মানুষ কি করব এই অবস্থা। এখন অপেক্ষা করছে আদৌ ট্রেন কখন চালু হবে কিনা। যদি চালু নাই হয় সেক্ষেত্রে আমাকে হোটেলে স্টে করে পরে ট্রেন চালু হলে যেতে হবে। এদিকে যারা গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন দুঃখজনক। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম, শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। যেসব যাত্রীরা অনলাইন ও টিকিট কাউন্টার থেকে রেলের টিকিট কেটেছেন তারা একইভাবে টিকিটের টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো আজকে অনেকটাই জনশূন্য। লাইনের উপর এভাবেই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। রেল উপদেষ্টা বলেছেন, যাত্রীদেরকে জিম্মি করে কোনো আন্দোলনই কাম্য নয়। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যথাসম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, মানবিক বিচারে রেলের কর্মচারীদের জন্য যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। ওভারটাইম ইস্যুরও সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা আপাতত পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রোজায় যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি করে যেমনি হোক মোটামুটি একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য দাবি দাওয়াগুলো এগুলো দরকার হলে মন্ত্রণালয় ইস্যু করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না। এদিকে সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় কোনো স্টেশন থেকেই ছাড়েনি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পারায় রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। চট্টগ্রামে রাত 12টার পর থেকে রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকালে ট্রেন ছাড়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় অধিকাংশ যাত্রী টিকিট ফেরত নিয়ে যান। যাত্রী শূন্য হয়ে পড়েছে প্ল্যাটফর্ম। আন্দোলনকারীরা চট্টগ্রামের পাহাড়তল লোকেশ্বর প্রাঙ্গণে সকাল থেকে সমাবেশ করছেন। এ সময় তারা তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান। 4.5 বছর আমাদের আন্দোলন চলতেছে। আমরা আমাদের এই অধিকার ফিরে পাওয়ার জন্য, এটা আমাদের কোনো দাবি নয়, এই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করতেছি। যাত্রীদের সুবিধার্থে তারা সে 23/1/2025 পত্রকে বাতিল করে নতুন করে পূর্বে নেওয়া সকল সুবিধা বহাল থাকবে এই মর্মে একটা আদেশ জারি করলে আমাদের সকল এই সমস্যাগুলো অতি সত্বর সমাধান হবে। খুলনা থেকে ছেড়ে যাওয়া 11টি ট্রেন বন্ধ রয়েছে। প্রতিদিন এখান থেকে প্রায় 5000 যাত্রী বিভিন্ন রুটে যান। এদিন পরিবার পরিজন নিয়ে স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। জনগণের তো আসলে এখানে অনেক ভোগান্তি, এই জিনিসটা তো অনেক আগে জানানো উচিত ছিল আমাদেরকে।
বা মেসেজ দেওয়া উচিত ছিল, তাহলে আমরা বাসের বিকল্প ব্যবস্থা করতে পারতাম। মেডিকেল কলেজে পড়ি, ওখানে আমার আর্জেন্ট পরীক্ষায় যাওয়া লাগতো, আর এখানে সব ধরনেরই বন্ধু আছে, আমার অনলাইন টিকিট কাটা আছে। এখন তারা বলতেছে যে রিফান্ডের বিষয়ে কিছু জানা যাচ্ছে না, যাইতে পারতেছি না। এখন বাস করতেছি, বাসও পাইতেছি না। এখন একটা বিভিন্ন সমস্যা বিচার করছি। ময়মনসিংহ রেল স্টেশন থেকেও আন্তনগর, মেইল ও কোনো লোকাল ট্রেন ছেড়ে যায়নি, তাতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে, 3 কার্যদিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। আর যারা কাউন্টারে কেটেছে 8:30টার পর থেকে কাউন্টারে টিকিট ফেরত নেওয়া হবে। রেল কর্মীদের কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশনে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 6টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে না পারায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল করে এবং টিটিই ও ইলেকট্রিক কক্ষ ভাঙচুর করেন। বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশের মতো নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। পেনশন এবং আনুষঙ্গিক যে সমস্যা সমাধানে ধর্মঘটে গিয়েছে রানিং স্টাফরা। সকাল থেকেই ধর্মঘট শুরু করেছেন তারা। তার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি দূর করতে সকাল থেকেই উপদেষ্টারা বিভিন্নভাবে বৈঠকে বসছেন রানিং স্টাফদের সঙ্গে, আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন আর রেলওয়ে রানিং স্টাফদের অধিকাংশ দাবি পূরণ করা হয়েছে, তবে রানিং স্টাফরা বলছে যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, দাবি মানলেই শুরু হবে ট্রেন চলাচল। সমস্যা সমাধানে সবশেষ বিকেলে রেল বৈঠকে বসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও বিএনপির বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আজকের রাত্রের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন উপদেষ্টা, রেলপথ উপদেষ্টা। তিনি যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি বন্ধের অনুরোধ জানান। শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আহতদের সাথে বসার আহ্বানও জানান তারা। এদিকে পর্যায়ক্রমে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আর এই আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বৈঠকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। আমরা বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বিএনপি। তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণতি হতে পারে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন,
জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। দেশের মানুষের মতো আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে তিনি একথা জানান। এর আগে মির্জা ফখরুলের সাথে বৈঠকে দেশের কৃষি ও গবাদি পশু খাতে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জেলা ও মহানগর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী করে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগে একটি দলের সমর্থকদের আধিপত্য দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত সরকার হয়ে গেছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার, আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সিইসি। বৈঠকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয় ইইউ। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে নানা প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব কাজে সহযোগিতা এগিয়ে আসছে বিদেশি দাতা সংস্থাগুলো। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয় নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে বলে জানান সিইসি। তবে ইইউ রাষ্ট্রদূত মনে করেন সরকারের নির্বাচনী ছক অনুযায়ী সংস্কারের জন্য সময় পর্যাপ্ত নয়। ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছে ওনারা দে আর এমফাসাইজিং দি
রিফর্ম প্রসেস টু। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার they have assured us that they will be with us in this process. Perspectives of the next elections in Bangladesh, and I have come with a message of support for the reform ambitions of the interim government. ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আরও জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সদস্য দেশগুলো। For the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে কমিশন নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানান সিইসি। আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলমান আছে। প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। এই সংস্কার তো আপনার বিভিন্নভাবে এটা চলবে, তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সরকারিভাবে গাছ কাটার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায় 7 দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়কে গাছ কাটার অনুমতি নেয়ার জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ বন্ধে মানুষের জীবন ও সুস্বাস্থ্য রক্ষার জন্য জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ 2024 সালে একটি রিট আবেদন দায়ের করেন। রিটকারীর আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, রায়ে সরকারি উন্নয়ন প্রকল্পে গাছ কাটার জন্য এখন থেকে অনুমতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত রায় বলেছেন যে ঢাকার গাছ কাটার ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়কে বলেছেন একটা কমিটি গঠন করার জন্য, যেখানে আপনার পরিবেশবিদরা থাকবে, তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসররা থাকবে, এদেরকে নিয়ে একটা কমিটি, যারা অনুমতি দিলে পরে সেই গাছটা কাটা যাবে। সারা দেশে সরকারিভাবে গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সার্কুলার দিতেও বলা হয়েছে রায়ে। জনপ্রশাসন সচিবকে একটা সার্কুলার ইস্যু করতে বলছেন সমস্ত জেলা প্রশাসকদের কাছে, যে জেলা প্রশাসকরাও তার জেলার জন্য একটা কমিটি গঠন করবেন। উপজেলা লেভেলেও একটা কমিটি থাকবে, সেখানে ইউনো থাকবেন, এসিল্যান্ড থাকবেন, এবং আপনার স্থানীয় যে গভর্নমেন্ট কলেজ থাকবেন, তার যে প্রিন্সিপাল তিনি থাকবেন, পরিবেশবিদরা থাকবেন, ওদের নিয়ে একটা কমিটি থাকবে। সেই কমিটি ওখানে অনুমতি দিলে সে গাছটা কাটতে পারবে। ব্যক্তিগত ও সামাজিক বনায়নের গাছ কাটার বিষয়েও নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গ্রাম অঞ্চলে যে সাধারণ মানুষের যে ব্যক্তিগত গাছ, ওইটা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত না। কিন্তু আরেকটা জিনিস বড় হলো যে বিভিন্ন রাস্তায় যেখানে সামাজিক বনায়ন বিধিমালার অধীনে সাধারণ মানুষ যে গাছগুলো লাগিয়েছে 20 বছর পরে তাদেরকে বিক্রি করে অর্থ দিতে হয়, এটির ব্যাপারে আমরা যে আবেদন করেছিলাম আদালত সেটাই বলেছেন যে এখানে আর অর্থ তাদেরকে দিতে হবে, দাম নির্ধারণ করে, কিন্তু গাছগুলো কাটা যাবে না। এছাড়া এদিন হবিগঞ্জ সদরে শতবর্ষী চন্দ্রনাথ ও টাউন মডেল স্কুল পুকুর ভরাট করে পৌরসভার মার্কেট নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। অতিরিক্ত মুনাফার আশায় যারা এস আলম গ্রুপের মালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোকে অর্থ আমানত রেখেছে তা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটির সেমিনারে গভর্নর বলেন, 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম অযৌক্তিক। অভিযোগ করেন, সমবায় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে সারা দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে 3 লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। এর বেশিরভাগই কাজ করছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও সরকারের 22টি মন্ত্রণালয় আলাদা করে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। প্রয়োজনীয় তুলনায় এত প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
Why government is involved? 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কি না অ্যাট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ট তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল, এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানতের অর্থ ফেরত পেতে গভর্নরের সহযোগিতা চাইলে এসআলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে টাকা রেখে যারা বিপাকে পড়েছেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান গভর্নর। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এসআলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন গভর্নর। দুদক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, সে লক্ষ্যে তদন্ত টিম কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম, তবে তাকে পলাতক দেখিয়ে দুর্নীতির মামলায় বিচার শুরু হতে পারে। রাষ্ট্রপতি ভবন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগের দাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আইনের দৃষ্টিতে পলাতক আসামি। ভারতে বসেই দেখছেন তার বিরুদ্ধে শত শত মামলা, দুর্নীতির পাহাড়সম অভিযোগে একাধিক মামলা হয়েছে, চলছে বেশ কিছুর অনুসন্ধান। এখন তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুদক। এ লক্ষ্যে তদন্ত চলছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন, তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সব কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক এমন কথা বললেও অন্য দেশ থেকে আসামি ফিরিয়ে আনতে বিশেষ কোনো চুক্তি বা আইন নেই সংস্থাটির, দ্বারস্থ হতে হবে সরকারের। আছে বেশ কিছু আইনি প্রক্রিয়া, তাই বিষয়টি সহজ নয় বলে জানান দুদকের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম। দুদকের আলাদা কোনো আইন নেই। দুদক যেটি করবে, পারস্পরিক আইনগত সহায়তা আইন আছে একটি, সেই আইনের কোর্টের কাছ থেকে আদেশ নেবে। যদি ধরেন ওয়ারেন্ট হয় তাহলে ওয়ারেন্ট নেবে, সেই ওয়ারেন্টটা লিগ্যাল রিকোয়েস্ট হিসাবে পাঠানো হবে ওই দেশে, সেটাও পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে। অবশ্যই যে আপনার ভারত থেকে এনে এখানে বিচার করা যাবে সেইটা সম্ভব নয়। এটি হতে পারে যে তার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা আছে, পলাতক ঘোষণা করে সেই প্রক্রিয়ায় হয়তো বিচার সম্পন্ন হবে। ইতিপূর্বে যারা এখন মানে সেই সময়কার বিরোধী দলের ছিল তাদের বিরুদ্ধে যেভাবে পলাতক ডিক্লেয়ার করে বিচার হয়েছে সেরকম ভাবে বিচার হতে পারে, এবং পরবর্তীতে যেদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে সেই দিন হয়তো বা সাজা কাটানো যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে বিচার শুরু করতে চায় দুদক। বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে অস্তিত্বহীন 16টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেক্সিমকো লিমিটেডের মালিক ও কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেন এবং গ্রেফতার হন। এতে গত 5 মাস ধরে কর্মীদের বেতন দিতে পারছে না বেক্সিমকো লিমিটেড। সরকারের তহবিল থেকে প্রায় 223.5 কোটি টাকা দেওয়া হলেও এখনও পাওনা 500 কোটি টাকারও বেশি।
বেক্সিমকোর পরিস্থিতি পর্যালোচনা করতে ষষ্ঠবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শ্রম উপদেষ্টা জানান, বেক্সিমকোর ৩২টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে লে অফ বা বন্ধ প্রতিষ্ঠান ১২টি। বিভিন্ন ব্যাংকের ঋণের পরিমাণ ৪০,০০০ কোটি টাকারও বেশি। বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে ২৮,৫৪৪.১৪ কোটি। আগে বলেছি যে ১৬টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, যে ১৬টার এগেনস্টে ১২,০০০ কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে ৪০,০০০+ কোটি টাকা ঋণ রয়েছে, যে রিজার্ভ চুরি হয়েছিল তার চেয়ে বড় কেলেঙ্কারি। বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা। বলেন, ঋণ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। ইতিপূর্বে নেওয়া উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকো লিমিটেডে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।